আসসালামু আলাইকুম। দেখো, ক্লাস 5 তোমাদের আমি গতদিনের ক্লাসে স্মরণীয় যারা এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করছিলাম, তাই তো? তো সেদিন আমরা প্রথমে যেটা জেনেছিলাম যে মনীষীদের সম্পর্কে। তো সেই মনীষীদের সম্পর্কে জানতে গিয়ে আমরা সেখানে সমাজ সংস্কারক মনীষীদের কথা জেনেছিলাম, তাই তো? কিছু জনের, যেমন তোমার বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়, ডিরোজিও, স্বামী বিবেকানন্দ, এনাদের সম্পর্কে জেনেছিলাম, তাই তো? তো আজকে আমরা আরো অনেকের সম্পর্কে জানবো। তো তার আগে বলি, স্বামী বিবেকানন্দ সম্পর্কে সেদিন আমি বলেছিলাম, তো একটা তথ্য সেদিন বেরিয়ে গেছে, ওটা আমি একটু বলে দিচ্ছি। এটা একটা কোশ্চেন হয়, তোমরা মনে রাখবে ভালো করে। যে স্বামী বিবেকানন্দ কিভাবে মানুষকে হাতে কলমে শিক্ষার কথা বলেছেন, এটা একটা কোশ্চেন হয়, ঠিক আছে? তো এটা একটু ভালো করে পড়বে। দেখো, কেন স্বামী বিবেকানন্দ মানুষকে হাতে কলমে শিক্ষার কথা বলেছেন। দেখো, কারণ স্বামী বিবেকানন্দ তিনি বলতেন যে বইয়েতে মুখ ডুবিয়ে বসে থেকো না, মানে সবসময় বই পড়তে হবে এমন না। ফুটবল খেলো, তাতে শরীর মন ভালো হবে। দেখো, খেলার সঙ্গে কিন্তু আমাদের স্বাস্থ্যের একটা সম্পর্ক আছে, আবার স্বাস্থ্যের সঙ্গে মনের সম্পর্ক আছে, আবার মনের সঙ্গে পড়ার সম্পর্ক আছে। তাহলে দেখো, তার মানে কি আসছে বলতো, যে খেলাধুলার সঙ্গে শিক্ষার একটা সম্পর্ক, তার মানে খেলাধুলা হচ্ছে শিক্ষার একটা অঙ্গ। তাহলে এটা আমরা কিভাবে ব্যাখ্যা করব? দেখো, যদি আমরা ভালোভাবে খেলাধুলা না করি তাহলে কি হবে বলতো, আমাদের শরীর সুস্থ থাকবে না, তাই না? শরীর ঠিক থাকবে না। আর শরীর যদি ভালো না থাকে তাহলে মন ভালো থাকবে না। আর মন যদি ভালো না থাকে তাহলে কি হবে? পড়াশোনার ব্যাঘাত ঘটবে, পড়াশোনায় মন বসবে না, তাই না? তার মানে আমাদের কি পড়াশোনায় মনোযোগী হতে হলে কি করতে হবে? তাহলে আমাদের মনকে ভালো রাখতে হবে। মনকে ভালো রাখতে গেলে কি করতে হবে? আমাদের স্বাস্থ্য অর্থাৎ শরীরকে ভালো রাখতে হবে। আর শরীরকে ঠিক রাখতে গেলে আমাদেরকে কি করতে হবে? খেলাধুলা করতে হবে। সেই জন্য সব সময় বই পড়লে চলবে না। তার মানে কি বলতো, অবশ্যই তোমরা, তার মানে এটা নয় যে পড়াশোনা করবে না, এটা নয়। অবশ্যই পড়বে, কিন্তু পড়ার ফাঁকে তোমাদেরকে কি করতে হবে না, খেলাধুলাও করতে হবে। অর্থাৎ এখানে তোমার স্বামী বিবেকানন্দ ফুটবল খেলার কথা বলেছেন, বুঝতে পেরেছো? যে ফুটবল খেলো। তো তোমরা ফুটবল খেলার পাশাপাশি আরো অনেক খেলাধুলা করতে পারো। তাহলে খেলাধুলা করলে শরীর ভালো থাকবে, আর শরীর ভালো থাকলে মন ভালো থাকবে। মন ভালো থাকলে পড়াশোনায় কি হবে? মনোযোগী হতে পারবে, তাই না? বুঝতে পারলে? সেই জন্য খেলাধুলার সঙ্গে পড়াশোনার একটা সম্পর্ক আছে, বুঝতে পারলে? সেই জন্য তিনি বলেছেন যে শুধু বইয়েতে মুখ ডুবিয়ে থেকো না, তার পাশাপাশি, মানে বই পড়ার পাশাপাশি তোমরা খেলাধুলাও করো, তাতে শরীর আর মন দুই ভালো থাকবে। শুধু বই পড়ে কিছু হয় না, বুঝতে পেরেছো? তো স্বামী বিবেকানন্দ এইভাবে দেশের মানুষকে হাতে কলমে শিক্ষার কথা বলেছেন, বুঝতে পারলে? যে স্বামী বিবেকানন্দ কিভাবে মানুষকে হাতে কলমে শিক্ষার কথা বলেছেন, বোঝাতে পারলাম? বেশ, এটা করে নেবে, বুঝতে পারলে? এরপর আমরা, দেখো, যার সম্পর্কে জানবো তিনি হলেন ভগিনী নিবেদিতা। দেখো, ভগিনী নিবেদিতা যদি তোমাদেরকে বলা হয় যে ভগিনী নিবেদিতা বিখ্যাত কেন বা তিনি স্মরণীয় হয়ে আছেন কেন, তাহলে কি বলবে? দেখো, ভগিনী নিবেদিতা ছিলেন একজন সমাজ সংস্কারক মহিলা, ঠিক আছে? তার পাশাপাশি ইনি একজন স্বাধীনতা সংগ্রামীও ছিলেন। তোমরা যখন বড় হবে তখন স্বাধীনতা সংগ্রামীদের সম্পর্কে জানবে, এখন হয়তো অতটা বুঝতে পারবে না। যখন উঁচু ক্লাসে যাবে তখন তোমরা স্বাধীনতা সংগ্রাম সম্পর্কে অনেক কিছু জানবে, সেইখানে দেখবে যে পুরুষদের পাশাপাশি মহিলারাও স্বাধীনতা সংগ্রামে, অর্থাৎ আমাদের দেশ স্বাধীনতা সংগ্রাম মানে, দেখো, তোমাদেরকে যদি খুব সহজ ভাষায় বলি তাহলে কি বলবো, যে তোমরা সবাই জানো আমাদের দেশ স্বাধীন হয়েছে 1947 সালে 15ই আগস্ট। তার আগে, অর্থাৎ 1947 সালের আগে আমাদের দেশ কি ছিল বলতো? পরাধীন ছিল। পরাধীন তার মানে কি বলতো? অন্যের অধীনে থাকতো, তাই না? পরাধীন তার মানে অন্যের অধীনে থাকতো। আর এখানে অন্যের অধীন বলতে আমরা কাদেরকে বুঝি? ব্রিটিশদেরকে। কারণ ব্রিটিশরা তখন আমাদের দেশে রাজত্ব করতো এবং আমাদের দেশের মানুষদের উপর নানাভাবে তারা টর্চার করতো, অত্যাচার করতো, শোষণ করতো, বুঝতে পেরেছো? তো সেই টর্চার থেকে, সেই অত্যাচার থেকে, সেই শোষণ থেকে আমাদের দেশকে মুক্ত করার জন্য আমাদের দেশের কিছু ব্যক্তিবর্গ তাদের বিরুদ্ধে লড়াই করেছিলেন, সংগ্রাম করেছিলেন, বুঝতে পেরেছো? যাতে আমরা তাদের নিয়ন্ত্রণ মুক্ত হয়, অর্থাৎ আমরা নিজেরা নিজেদের মতো করে স্বাধীনভাবে আমাদের দেশকে
আমাদের দেশকে কি করতে পারি না শাসন করতে পারি এবং নিজেরা নিজেদের মতো সচ্ছলভাবে স্বাধীনভাবে জীবনযাপন করতে পারি, তাই না? তো তাদের মধ্যে অনেকেই ছিলেন, অনেক পুরুষ ছিলেন, তাদের সম্পর্কে আমরা জানবো। ঠিক আছে, যেমন হচ্ছে তোমার নেতাজি, তারপরে হচ্ছে গান্ধীজি, তারপরে হচ্ছে মাস্টারদা সূর্য সেন, তারপরে বিনয় বাদল দীনেশ, ক্ষুদিরাম বসু, ভগৎ সিং, এরকম অনেকে ছিলেন। এদের সম্পর্কে তোমরা জানবে আস্তে আস্তে পরে। তো সেরকম একজন মহিলার আমি কথা এখানে বলছি, ভগিনী নিবেদিতা। ইনি একজন সমাজ সংস্কারক, অর্থাৎ সমাজের অনেক কুসংস্কার ছিল সেগুলোকে তিনি দূর করেছেন। তার পাশাপাশি সমাজের নানা সেবামূলক কাজের সঙ্গেও তিনি যুক্ত ছিলেন। এটার পাশাপাশি তিনি একজন স্বাধীনতা সংগ্রামীও ছিলেন। বুঝতে পেরেছো? তো যখন তোমরা বড় হবে তখন এই স্বাধীনতা সংগ্রামীদের সম্পর্কে আরো বিস্তারিতভাবে জানবে। বুঝতে পারলে? তো দেখো, এই যে ভগিনী নিবেদিতা, ইনি ছিলেন স্বামী বিবেকানন্দের একজন বিখ্যাত কি বলবো ভক্ত। ঠিক আছে, এই যে ভগিনী নিবেদিতা না, এর আসল নাম হচ্ছে মার্গারেট এলিজাবেথ নোবেল। তো তিনি স্বামীজির ভক্ত ছিলেন। তারপরে স্বামীজি একবার দেখবে বক্তৃতা দিতে গেছিলেন। আমি স্বামীজির কথা যখন তোমাদেরকে বলছিলাম গত দিনের ক্লাসে, যে তিনি একবার আমেরিকার একটা শহরে গিয়েছিলেন, শিকাগো শহরে, সেখানে তিনি বক্তৃতা দিয়েছিলেন। তো সেই বক্তৃতা শুনে এই ভগিনী নিবেদিতা মানে ভালো লেগেছিল। তারপর তিনি তার ডাকে সাড়া দিয়েছিলেন এবং তিনি ভারতে এসেছিলেন এবং ভারতের মানুষদের দুঃখ দুর্দশা দূর করার জন্য তিনি অনেক কিছু করেছেন। তার মধ্যে একটা আমি বলতে পারি যে নারী শিক্ষার প্রসার, অর্থাৎ নারীদের মধ্যে যে সমস্ত কুসংস্কারগুলো ছিল সেগুলো তিনি দূর করতে চেয়েছিলেন এবং তার এই যে যে কুসংস্কারগুলো সেগুলো দূর করার একটা প্রধান উপায় তার যেটা মনে হয়েছিল সেটা হচ্ছে যে নারীদের মধ্যে শিক্ষার প্রসার ঘটানো। কারণ নারীরা শিক্ষিত না হলে কুসংস্কারগুলো নারীদের জীবন থেকে যাবে না, এটা তার মনে হয়েছিল। সেই জন্য তিনি নারীদের শিক্ষার প্রসার ঘটান। বুঝতে পেরেছো? আর তার সমাজ সেবামূলক যে কাজ, তার মধ্যে একটা প্রধান যে কাজ ছিল সেটা হচ্ছে কি জানো? সেটা হচ্ছে যে প্লেগ রোগীদের সেবা করা। বোর্ডের দিকে তাকাও, আমি লিখেছি, এটা খুব ইম্পর্টেন্ট। প্লেগ রোগীদের সেবা করেছিলেন যিনি, তিনি হচ্ছেন ভগিনী নিবেদিতা। তিনি তার নিজের জীবনের পরোয়া না করে, বুঝতে পেরেছো, কলকাতায় একবার হয়েছিল প্লেগ রোগ, তো সেই প্লেগ রোগীদের তিনি সেবা করেন, যার ফলে অনেকে সুস্থ হয়ে ওঠেন। বুঝতে পেরেছো? তো তিনি তার নিজের জীবনে পরোয়া না করে তিনি মানুষদেরকে সেবা করেছিলেন। বুঝতে পারলে? তো ভগিনী নিবেদিতা কেন স্মরণীয় বা বিখ্যাত কেন বোঝাতে পারলাম? তো এটা একটু পড়বে। এরপরে দেখো, পরে এরকম আরো অনেক কোশ্চেন হতে পারে। পরের কোশ্চেন দেখো, আমি লিখেছি যে যদি তোমাদের কাছে কোশ্চেন করা হয় যে বেগম রোকেয়া বিখ্যাত কেন, বা বেগম রোকেয়া কেন বিখ্যাত, কেন স্মরণীয়, তাই না? তাহলে কি বলবে? বেগম রোকেয়া, যার পুরো নাম হচ্ছে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন, তাই তো? তিনিও অনেক কষ্ট করে পড়াশোনা করেছেন এবং তিনিও মেয়েদের জন্য, বিশেষত মেয়েদের জন্য নানা লড়াই করেছেন, সংগ্রাম করেছেন এবং মেয়েদের জীবনে যে কষ্ট সেইগুলোকে দূর করার জন্য তিনিও মনে করেছেন যে শিক্ষাই হচ্ছে তার প্রধান অবলম্বন। সেই জন্য দেখবে তিনি বিশেষত একটা বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন, যেটার নাম হচ্ছে সাখাওয়াত মেমোরিয়াল স্কুল, কলকাতায় প্রতিষ্ঠা করেছিলেন মেয়েদের তোমার উন্নতি লক্ষ্যে। বুঝতে পারলে? মানে নারী শিক্ষার প্রসারের ক্ষেত্রে তার অবদান ছিল অতুলনীয়, বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের। এটা মনে রাখবে। এরকম কোশ্চেন হতে পারে। তারপর ধরো তোমাদেরকে যদি বলা হয় যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় স্মরণীয় কেন, তাহলে কি বলবে? দেখো, যেমন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে যদি বলা হয় তাহলে কি বলবে? দেখো, মনে রাখবে যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিনি ছিলেন সাহিত্য সম্রাট। ঠিক আছে, সাহিত্য সম্রাট বলা হয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে, এটা মনে রাখবে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিনি অনেক উপন্যাস রচনা করেছেন যেগুলোর জন্য তিনি খ্যাতি লাভ করেছেন, যেমন কপাল কুণ্ডলা, দুর্গেশ নন্দিনী। ঠিক আছে, আর একটা মনে রাখবে যে আমাদের দেশের মানুষকে এই স্বাধীনতা সংগ্রামে উদ্দীপ্ত করেছিলেন। ঠিক আছে, এই যে একটু আগে আমি যে কথাগুলো বললাম, যে যেমন ব্রিটিশরা আমাদের দেশে নানাভাবে টর্চার করতো, অত্যাচার করতো আমাদের দেশের মানুষদেরকে অন্যায়ভাবে, হ্যাঁ জুলুম করতো মানুষদের উপর, তো এইগুলো তো অন্যায়। তো এইগুলো বোঝানোর জন্য আমাদের দেশের মানুষকে তোমার
যেই তোমার কি বলবো উপন্যাসগুলো বা গ্রন্থগুলো রচনা করেছিলেন, তো তার মধ্যে তুলে ধরা হয়েছিল, মানে আমাদের দেশের মানুষকে জাগ্রত করা হয়েছিল যে এগুলো এগুলো পড়ে তোমরা জানো যে ব্রিটিশরা সত্যি আমাদের ভালো চায় না, তারা আমাদের ক্ষতি চায় এবং আমাদের উপর যেগুলো করছে সেগুলো অন্যায়। বুঝতে পেরেছো? সেই জন্য এগুলোর বিরুদ্ধে তোমরা প্রতিবাদ করো, লড়াই করো এবং নিজেদের যে অধিকার সেটাকে তোমরা ছিনিয়ে নাও। ঠিক আছে? তো সেই জন্য বলা যায় স্বাধীনতা সংগ্রামে উদ্দীপ্ত করেছিল। বুঝতে পেরেছো? তো সেই রকমই একটা উপন্যাস এই বঙ্কিমচন্দ্রের লেখা, সেটা হচ্ছে আনন্দমঠ। মনে রাখবে। বুঝতে পারলে? আর একটা কথা এখানে বলে রাখি যে আমাদের দেশে দেবে জাতীয় গীতি যেটা, এটা তোমরা সবাই জানো দেখবে, সেটার নাম হচ্ছে কি বলতো? বন্দে মাতারাম। তাই না? তো সেই বন্দে মাতারাম এটাও হচ্ছে কিন্তু এই বঙ্কিমচন্দ্রের রচনা। বোঝাতে পারলাম? তাহলে এখানে ধরো শর্ট কোশ্চেন হতেই পারে এখান থেকে, যদি বলা হয় সাহিত্য সম্রাট কাকে বলা হয়, তাহলে কি বলবে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এই যে আনন্দমঠ উপন্যাস, এটা কার রচনা? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ঠিক আছে? আর বন্দে মাতারাম যে তোমার গান, এটা কার রচনা? তাহলে বলবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বোঝাতে পারলাম? এরপরে ধরো ধরো আবার বলা হলো যে কাজী নজরুল ইসলাম বিখ্যাত কেন? তাই তো, কাজী নজরুল ইসলামের নাম তোমরা সবাই জানো তো, তিনি ছিলেন একজন বিখ্যাত বাঙালি কবি, তাই তো। আর একে আমরা সবাই কি নামে চিনি বলতো? বিদ্রোহী কবি, তাই না? দেখো, তো এই কাজী নজরুল ইসলামকে আমরা কি নামে চিনি বললাম? বিদ্রোহী কবি। তাহলে যদি বলা হয় বিদ্রোহী কবি কাকে বলা হয়, তাহলে বলবে কাজী নজরুল ইসলামকে। কেন বিদ্রোহী কবি বলা হচ্ছে বলতো? দেখো, তিনি তার যে লেখনী, সেই লেখনীর মাধ্যমে তিনি খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়িয়েছিলেন এবং তাদের উপর যে সমাজে যারা প্রভাবশালী মানুষ, যারা তাদের উপর টর্চার করতো, অত্যাচার করতো, তো তাদের বিরুদ্ধে তিনি রুখে দাঁড়িয়েছিলেন এবং সেটা তিনি এই কলমের মাধ্যমে তুলে ধরেছেন, তার লেখনীর মাধ্যমে। বুঝতে পেরেছো? মানে তার লেখার মধ্য দিয়ে আমি বোঝাতে চাইছি, লেখনী মানে তার লেখার মধ্য দিয়ে আর কি তিনি তুলে ধরেছেন। ঠিক আছে? তারপরে এই যে ব্রিটিশ সরকার আমাদের দেশের মানুষের উপর যে অত্যাচার করতো, অন্যায় করতো, যে কথাটা আমি বারবার বলছি, তো সেইগুলোও তিনি তার এই লেখার মধ্য দিয়ে তুলে ধরেছেন। তো এইরকম দেবে কয়েকটা কাব্যগ্রন্থ আছে, যেমন অগ্নিবীণা, বিষের বাসি। ঠিক আছে? এগুলো হচ্ছে এর কাব্যগ্রন্থ, এই তোমার কাজী নজরুল ইসলামের। তো এগুলো একটু মনে রাখবে। আর একটা এই যে বললাম যে ইংরেজদের আসল রূপ যেটা তিনি তুলে ধরেছেন, তার একটা বিখ্যাত পত্রিকা এই কাজী নজরুল ইসলামের, যেটার নাম হচ্ছে তোমার ধূমকেতু। মনে রাখবে, এই ধূমকেতুর মধ্য দিয়ে তিনি ব্রিটিশ শাসনের আসল রূপটা তুলে ধরেছেন। বুঝতে পারলে? তাছাড়াও দেখবে তার লেখা যে গান, যেগুলো আমরা কি বলি বলতো? নজরুল গীতি, তাই না? তো সেই নজরুল গীতিও খুবই হচ্ছে পপুলার, যেগুলো সবই জায়গায় আমরা শুনতে পাই, তাই তো। আর আজও, তাই না, সবার কাছে এখনো চিরস্মরণীয় হয়ে আছে, তাই তো। তাহলে বুঝতে পারলে, যদি বলা হয় এরকম ধরনের যদি কোশ্চেন হয় তাহলে কিভাবে অ্যান্সার লিখবে। ঠিক আছে? তাহলে এই যে বলে দিলাম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় স্মরণীয় কেন বা কাজী নজরুল ইসলাম বিখ্যাত কেন, তাহলে এভাবে বলবে। ঠিক আছে? বুঝতে পারলে কি বললাম? আর এগুলো একটু মনে রাখবে, এই গ্রন্থগুলোর নাম, কাকে কি বলা হচ্ছে। ঠিক আছে? এরপরে দেখো, এরপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে যে যেমন আমরা সাহিত্যিকদের সম্পর্কে জানলাম, তাই তো, সমাজ সংস্কারকদের সম্পর্কে জানলাম, তারপরে সাহিত্যিক এই তো কাজী কাজী নজরুল ইসলাম, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, এনারা তো সাহিত্যিক ছিলেন, এনাদের সম্পর্কে জানলাম। তার আগে সমাজ সেবামূলক যে সমস্ত মনীষী ছিলেন তাদের সম্পর্কে জানলাম, তাই তো। এরপর আমরা জানবো যাদের সম্পর্কে, তারা হচ্ছেন বাঙালি বিজ্ঞানী। দেখো, বোর্ডের দিকে তাকাও, তাহলে দেখতে পাবে আমি লিখছি, দেখো, যে কয়েকজন বাঙালি বিজ্ঞানীর নাম, যেমন আচার্য জগদীশ চন্দ্র বসু, আচার্য প্রফুল্ল চন্দ্র রায়, মেঘনাথ সাহা, আচার্য সত্যেন্দ্রনাথ বসু, প্রশান্ত চন্দ্র মহালানবিশ, এনারা সবাই ছিলেন বাঙালি বিজ্ঞানী। তাহলে তোমাদের কাছে কোশ্চেন হতে পারে যে যদি বলা হলো ধরো তিনজন বাঙালি বিজ্ঞানীর নাম লেখো, তাহলে এখান থেকে লিখতে পারবে। বুঝতে পারলে? তো দেখো, এখান থেকে ধরো কোশ্চেন হতে পারে যদি বলা হয় যে আচার্য জগদীশ চন্দ্র বসু বিখ্যাত কেন, তাহলে কি বলবে? দেখো, দেখো তাহলে কি বলবে না, আচার্য জগদীশ চন্দ্র বসু ইনি ছিলেন একজন বিখ্যাত বাঙালি বিজ্ঞানী ও তার পাশাপাশি বিজ্ঞান গবেষকও ছিলেন। দেখো, ইনি প্রথমে আমরা জেনে নিই
যে ইনি জন্মগ্রহণ করেছিলেন ময়মনসিংহে। ঠিক আছে, তো প্রথমে তিনি ময়মনসিংহ জেলায় স্কুলে ভর্তি হন, তারপর সেখান থেকে তিনি একটা কলেজ আছে যেটা নাম হচ্ছে সেন্ট জেভিয়ার্স, সেখান থেকে তিনি বিএ পাস করেন। তারপর তিনি বিদেশে যান, মানে ইংল্যান্ডে যান, এবং সেখানে দেখবে তোমরা যখন বড় হবে জানতে পারবে সেখানে বিখ্যাত বিশ্ববিদ্যালয় আছে লন্ডনে, একটা হচ্ছে কেমব্রিজ। তো সেই কেমব্রিজ আর একটা হচ্ছে লন্ডন। তো লন্ডন বিশ্ববিদ্যালয়, কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে তিনি বিজ্ঞানের পাঠ তিনি সেখান থেকে সম্পূর্ণ করেন। তারপরে দেশে ফিরে এসে আমাদের দেশে কলকাতা দেবে একটা কলেজ আছে বিখ্যাত যেটার নাম হচ্ছে প্রেসিডেন্সি কলেজ। তো সেই কলেজে তিনি পদার্থবিদ্যার অধ্যাপক হন, বুঝতে পেরেছো। তারপর তিনি সেখানে গবেষণা চালিয়ে যান। তারপর দেখবে তিনি একে একে তোমার আবিষ্কার করতে থাকেন। যেমন তার একটা বিখ্যাত আবিষ্কার ছিল বেতার যন্ত্র। তারপর দেখবে তিনি উদ্ভিদ বিষয়ে গবেষণা করছেন। তারপর এই উদ্ভিদ বিষয়ে গবেষণা করে তিনি একটা যন্ত্র আবিষ্কার করেছিলেন, যে যন্ত্রের নাম হচ্ছে ক্রেস্কোগ্রাফট। এবং এই যন্ত্রটা দিয়ে তিনি প্রমাণ করেছিলেন যে প্রাণী, অর্থাৎ প্রাণীদের মতো উদ্ভিদেরও প্রাণ এবং অনুভূতি আছে। অর্থাৎ প্রাণীরা যেমন সাড়া দেয়, কথা বলতে পারে, হ্যাঁ, মানে প্রাণীদের যেমন অনুভূতি আছে এবং প্রাণ আছে, তো এই প্রাণীদের মতো উদ্ভিদেরও প্রাণ আছে এবং অনুভূতি আছে, এটা তিনি প্রমাণ করেছিলেন, অর্থাৎ জগদীশ চন্দ্র বসু প্রমাণ করেছিলেন। এবং যে যন্ত্রটার মধ্য দিয়ে, সেই যন্ত্রটার নাম হচ্ছে ক্রেস্কোগ্রাফট, বুঝতে পারলে। তাছাড়াও দেখবে এই জগদীশ চন্দ্র বসু খ্যাতি লাভ করেছেন আর একটা এনার বিশেষ কৃতিত্ব ছিল, যেটা হচ্ছে যে তিনি এই বিজ্ঞান বিষয়ে গবেষণার জন্য একটা প্রতিষ্ঠান তৈরি করেছিলেন কলকাতায়, এবং সেটার নাম হচ্ছে বসু বিজ্ঞান মন্দির, 1917 খ্রিস্টাব্দে। তো এইখানেতে এই যে বিজ্ঞান বিষয়ে গবেষণা করার জন্য বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করলেন। তো এইখানেতে নানা বিষয়ে যেমন পদার্থবিজ্ঞান, উদ্ভিদবিদ্যা, রসায়নবিদ্যা, বায়োকেমিস্ট্রি, বায়োফিজিক্স, এই সমস্ত বিষয়ে এখানে নানা গবেষণা করা হতো। বোঝা গেছে? এগুলো তোমরা এখন বুঝতে পারবে না, যখন বড় হবে তখন বুঝতে পারবে। ঠিক আছে, আমি জাস্ট বললাম, তো একটু মনে রেখো, তাহলেই হবে। এগুলো সম্পর্কে তোমরা বিস্তারিতভাবে পরে জানবে, বুঝতে পারলে? তো যাই হোক, তাছাড়াও দেবে এনার একটা গ্রন্থ আছে, বিখ্যাত গ্রন্থ, যেটা নাম হচ্ছে অব্যক্ত। এটা তিনি রচনা করেছিলেন। ঠিক আছে, তার মানে এই যে বসু বিজ্ঞান মন্দির, এটার উদ্দেশ্য ছিল যে তিনি বিজ্ঞানের অগ্রগতি ও জ্ঞানের প্রসার ঘটানোর জন্য তিনি এটা প্রতিষ্ঠা করছেন, বুঝতে পেরেছ? তাহলে বুঝতে পারলে যে জগদীশ চন্দ্র বসু কেন বিখ্যাত বা কেন স্মরণীয়, বা জগদীশ চন্দ্র বসু সম্পর্কে কিছু বলতে বলা হলে বলতে পারবে তো। এরপর দেখো, যদি বলা হয় যে প্রফুল্ল চন্দ্র রায় কেন বিখ্যাত, তাহলে কি বলবে? দেখো দেখো তাহলে কি বলবে যে আচার্য প্রফুল্ল চন্দ্র রায় ছিলেন একজন বিখ্যাত বাঙালি বিজ্ঞানী। ঠিক আছে, তিনিও খ্যাতি লাভ করেছেন নানা কারণে। যেমন তার একটা প্রধান কৃতিত্ব বললে বলবে যে বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস লিমিটেড নামে একটা কারখানা তিনি প্রতিষ্ঠা করেছিলেন। এবং এই কারখানা থেকে কি করা হতো না, ওষুধ, ন্যাপথলিন, এরকম অনেক কিছু উৎপাদন করা হতো, বুঝতে পেরেছো? তিনি দেখো শুধু এটার সঙ্গেই যুক্ত ছিলেন তা না, তিনি নানা সেবামূলক কাজের সঙ্গে যুক্ত ছিলেন। যেমন ধরো কোথাও বন্যা, কোথাও দুর্ভিক্ষ দেখা দিলে তিনি এগিয়ে যেতেন এবং সাহায্য করতেন, সাহায্যের হাত বাড়িয়ে দিতেন। মানে এই যে মানুষ সমস্যার মধ্যে পড়তো, তো সেই সমস্যার মোকাবেলা করার জন্য তিনি সামনে এগিয়ে যেতেন এবং তার সহযোগিতার হাত বাড়িয়ে দিতেন, বুঝতে পেরেছো? আর একটা কথা মনে রাখবে যে এর একটা বিখ্যাত গ্রন্থ আছে যেটার নাম হচ্ছে হিন্দুর রসায়ন শাস্ত্রের ইতিহাস। এই বইটা তিনি লিখেছিলেন। ঠিক আছে, তো এগুলো একটু পড়ে নেবে, বুঝতে পারলে? তো দেখো, আমি আজকে যতটুকু পড়ালাম এগুলো ভালো করে দেখো এবং বোঝার চেষ্টা করো। আর যদি কোথাও কোনো প্রবলেম হয় বুঝতে, তাহলে অবশ্যই আমাকে বলবে, ঠিক আছে? আর দেখো, আমি তোমাদের এই স্মরণীয় যারা, এখান থেকে যতটুকু পড়ানো হলো তোমাদের
তো আমি কিছু শর্ট কোশ্চেন তোমাদেরকে বলছি, এগুলো একটু ভালো করে মনে রাখবে আর অবশ্যই খাতাতে লিখে নেবে, তাহলে তোমাদের পড়তে সুবিধা হবে। বুঝতে পেরেছ? দেখো, ধরো তোমাদেরকে বলা হলো যে বিশ্বকবি কাকে বলা হয়। বিশ্বকবি বলা হয় রবীন্দ্রনাথ ঠাকুরকে। ঠিক আছে, মনে রাখবে। যদি বলা হয় সাহিত্য সম্রাট কাকে বলা হয়, তাহলে কি বলবে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ঠিক আছে, যদি বলা হয় বিদ্রোহী কবি কাকে বলা হয়, তাহলে কি বলবে? কাজী নজরুল ইসলাম। হলো, বুঝতে পারলে? তাহলে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। ঠিক আছে, এবার বলা হলো যে কাজী নজরুল ইসলামের একটা উপন্যাসের নাম লেখো, তাহলে কি বলবে? যেমন অগ্নিবীণা বা বিষের বাসি, যে কোনো একটা বলে দেবে, তাহলেই হবে। যদি বলা হয় যে বন্দে মাতারাম যে গান, এটি কে রচনা করেন, তাহলে কি বলবে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ঠিক আছে, যদি বলা হয় আনন্দমঠ উপন্যাস কার লেখা, তাহলে বলবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। হলো, এবারে দেখো, যদি তোমাদেরকে বলা হয় আচার্য প্রফুল্লচন্দ্র রায় কে ছিলেন, 1 নম্বরের কোশ্চেন, তাহলে কি বলবে? আচার্য প্রফুল্লচন্দ্র রায় ছিলেন একজন বাঙালি বিজ্ঞানী। হয়েছে? বুঝতে পারলে? এবারে ধরো তোমাদেরকে বলা হলো যে স্বামী বিবেকানন্দের বিদেশিনী শিষ্যার নাম কি। তার মানে স্বামী বিবেকানন্দের বিদেশিনী অর্থাৎ বিদেশ থেকে যিনি এসেছিলেন যে শিষ্যা, তার নাম কি? ভগিনী নিবেদিতা। তাই তো, সেই জন্য আমি একটু আগে বললাম না যে স্বামী বিবেকানন্দের ডাকে সাড়া দিয়ে তিনি ভারতে এসেছিলেন, তিনি বাইরের মহিলা, তাই না? বুঝতে পারলে? আর যদি বলা হয় প্লেগ রোগীদের সেবা করেছিলেন কে, তাহলে কি বলবে? ভগিনী নিবেদিতা। ঠিক আছে, এই অ্যান্সার গুলো খাতাতে লিখে নেবে। বুঝতে পারলে? আমি যেভাবে বলছি, তাহলে তোমাদের পড়তে অনেক সুবিধা হবে। তারপরে যদি বলা হয় বিবেকানন্দকে আমরা কোন নামে চিনি, কোন নামে চিনি বলো তো? স্বামীজি। তাই তো, বুঝতে পারলে? তারপরে ধরো বলা হলো যে কোন প্রথাকে রামমোহন রায় নিষিদ্ধ করেছিলেন, সতীদাহ প্রথা। তাই তো, আবার যদি বলা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা একটা বইয়ের নাম, কি বলবে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা একটা বইয়ের নাম হচ্ছে বর্ণ পরিচয়। বুঝতে পারলে? তারপরে দেখো, যদি তোমাদের বলা হয় যে বিদ্যাসাগরের একটা কৃতিত্ব বা একটা ভালো গুণের কথা লেখো, তাহলে কি লিখবে? না, বিদ্যাসাগর যে সমস্ত ভালো কাজ করেছিলেন তার মধ্যে একটা হচ্ছে আইন পাস করিয়ে বিদ্যাসাগর ভারতে বিধবা বিবাহের প্রচলন করেছিলেন। বুঝতে পেরেছো? তার মানে বিদ্যাসাগরের একটা কৃতিত্ব বা তার একটা ভালো গুণ বা কাজ যদি বলতে বলা হয়, তাহলে কি বলবে? যে আইন পাস করিয়ে বিদ্যাসাগর ভারতে বিধবা বিবাহের প্রচলন করেছিলেন। বুঝতে পারলে? তারপরে বলা হলো যে ভগিনী নিবেদিতার আসল নাম কি, তাহলে কি বলবে? মার্গারেট এলিজাবেথ নোবেল। ঠিক আছে, যদি বলা হয় যে বেগম রোকেয়ার পুরো নাম কি, তাহলে কি বলবে? বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। ঠিক আছে, যদি বলা হয় অল্প বয়সে আগেকার দিনে মেয়েদের কি করা হতো, আগেকার দিনে অল্প বয়সে মেয়েদের কি করা হতো, তাহলে কি বলবে? বিয়ে দিয়ে দেওয়া হতো। ঠিক আছে, তারপরে ধরো তোমাদেরকে যদি বলা হয় যে বেগম রোকেয়ার প্রতিষ্ঠিত বিদ্যালয়টির নাম কি, তাহলে বলবে সাখাওয়াত মেমোরিয়াল গার্লস হাই স্কুল। মনে রাখবে, বেগম রোকেয়ার প্রতিষ্ঠিত বিদ্যালয়টার নাম হচ্ছে সাখাওয়াত মেমোরিয়াল গার্লস হাই স্কুল। বুঝতে পারলে? তারপর আমি একটু আগেই বললাম যে আমেরিকার শিকাগো শহরে বিশ্ব ধর্ম মহাসম্মেলনে যিনি গিয়েছিলেন তিনি কে, মনে রাখবে? স্বামী বিবেকানন্দ। ঠিক আছে, আর এটা আমি আগেও বললাম, আবার এখন বলছি যে প্লেগ রোগীদের সেবা করে যিনি খ্যাতি অর্জন করেছেন তিনি হচ্ছেন ভগিনী নিবেদিতা। ঠিক আছে, বুঝতে পারলে? একটু ভালো করে মনে রাখবে। দেখো, আবার বলা হলো যে প্রশান্ত চন্দ্র মহালানবিশ
কিসের সঙ্গে যুক্ত, তাহলে বলবে তিনি বিজ্ঞানের সঙ্গে যুক্ত ছিলেন, কারণ তিনি একজন বাঙালি বিজ্ঞানী ছিলেন, তাই না? বিজ্ঞানের সঙ্গে যুক্ত। আবার যদি বলা হয় স্বামী বিবেকানন্দ কিসের কথা বলেছেন, তাহলে বলবে হাতে কলমে শিক্ষার কথা বলেছেন। ঠিক আছে, বুঝতে পারলে? তো দেখো আমি এখানে যে শর্ট কোশ্চেন গুলো তোমাদের বললাম, এগুলো তোমরা প্রত্যেকে তোমাদের খাতাতে লিখে নেবে অ্যান্সার গুলো, বুঝতে পেরেছো? আর শর্ট কোশ্চেন গুলো ভালোভাবে লিখে নিয়ে তারপর পড়বে। দেখো আমরা তো তোমার স্মরণীয় যারা এখান থেকে কিছু শর্ট কোশ্চেন জানলাম, তাই তো? তাহলে মানে আগে যে চ্যাপ্টারগুলো পড়ানো হয়েছে তাহলে সেগুলো থেকে একটু আলোচনা করে নিই, তাহলে তোমাদের অনেক সুবিধা হবে, তাই তো? যেমন আগে যেগুলো পড়েছিলাম, যেমন নানা জায়গার প্রকৃতি নানা সম্পদ, প্রকৃতি ও মানুষ মিলে তৈরি করে সম্পদ, লেখা নেই কাগজে আছে শুধু মগজে, আর জ্ঞান আর উৎসব, এগুলো আগে পড়ানো হয়েছে, তাই তো? তো ওখান থেকে তাহলে আমরা কিছু দেখি শর্ট কোশ্চেন। যেমন ধরো তোমাদেরকে যদি তোমাদেরকে বলা হলো যে পাকা বাড়ি তৈরি করতে পাথর পাওয়া যায় কোন জায়গা থেকে বলো তো? লাল মাটি থেকে, তাই না? তো লাল মাটিতেই পাথর পাওয়া যায় যেটা বাড়ি তৈরি করতে কাজে লাগে, পাকা বাড়ি তৈরি করতে। তাহলে এটা মনে রাখতে হবে যে পাকা বাড়ি তৈরি করার জন্য যে পাথরের দরকার সেটা পাওয়া যায় লাল মাটিতে। ঠিক আছে, তারপরে ধরো তোমাকে বলা হলো যে মাছ, মাছ হচ্ছে কি বলো তো? মনে রাখবে মাছ হচ্ছে জলজ সম্পদ, মানে জলে পাওয়া যায়, আমরা তো মাছকে জলে পাই, তাই না? জলে থাকে, বাস করে, সেই জন্য মাছ হচ্ছে কি জলজ সম্পদ, মনে রাখবে। আর যেমন তারপরে ধরো তোমাদেরকে যদি বলা হয় যে রান্নার জন্য সবচেয়ে দরকারি কি, রান্নার জন্য সবচেয়ে দরকারি যে জিনিসটা সেটা হচ্ছে কি বলতো? পাত্র, তাই তো? এটা একটু তোমাদেরকে মনে রাখতে হবে। তারপরে ধরো তোমাদেরকে যদি বলা হয় যে সম্পদ তৈরি করতে মানুষ সবার আগে কাজে লাগিয়েছে কাকে, কাকে বলো তো? বুদ্ধিকে কাজে লাগিয়েছে, তাই না? তাহলে তোমাদেরকে মনে রাখতে হবে যে সম্পদ তৈরি করতে মানুষ সবার আগে কাজে লাগিয়েছে কাকে? বুদ্ধিকে, বুঝতে পেরেছো? তারপরে ধরো তোমাদেরকে যদি বলা হয় যে প্রাকৃতিক সম্পদ কাকে বলে, তাহলে কি বলবে না? যেমন যে সম্পদ আমরা প্রকৃতি থেকে পাচ্ছি সেটা হচ্ছে প্রাকৃতিক সম্পদ, যেমন হচ্ছে কয়লা, তাই তো? কাঠ, এগুলো প্রাকৃতিক সম্পদ। আর পারিবারিক সম্পদ কাকে বলে যদি বলা হয়? যেগুলো আমরা আমাদের পরিবারের কাছ থেকে পাচ্ছি, যেমন আমার বাবা মা হতে পারে, দাদু হতে পারে, দিদা হতে পারে, তাদের কাছ থেকে যে আমরা যে সম্পদটা বা যে জ্ঞানটা পাচ্ছি সেটা হচ্ছে পারিবারিক সম্পদ বা পারিবারিক জ্ঞান, তাই তো? যেমন হচ্ছে সেলাই শেখা মায়ের কাছ থেকে বা ঠাকুমার কাছ থেকে বড়ি দিতে শেখা, এগুলো হচ্ছে পারিবারিক সম্পদের উদাহরণ। বোঝা গেছে? এগুলো আমি অনেকবার তোমাদের আলোচনা করেছি। তো এইগুলো এরকম ধরনের শর্ট কোশ্চেন তোমাদের হতে পারে। তারপরে ধরো যদি বলা হয় যে মানুষের দুটি সম্পদের নাম লেখো, তাহলে কি বলবে? একটা হচ্ছে তোমার স্বাস্থ্য আর একটা হলো বুদ্ধি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে মানুষের দুটি সম্পদের নাম, বোঝাতে পারলাম? তারপরে ধরো তোমাদেরকে যদি বলা হয় এরকম কোশ্চেন হলো যে যে অলিখিত সম্পদগুলো বা অলিখিত জ্ঞান সম্পদ যেগুলো সেগুলো হচ্ছে কোন সম্পদ, তাহলে তোমরা কি বলবে বলো তো? অলিখিত সম্পদ মানে যেগুলো বইয়ে পাওয়া যায় না, তাই তো? তাহলে সেগুলো কোন সম্পদ হবে? সেগুলো হবে পারিবারিক সম্পদ, তাই না? মনে রাখবে যে অলিখিত যে জ্ঞান সম্পদ সেগুলো হচ্ছে কি পারিবারিক সম্পদ। ঠিক আছে, বুঝতে পারলে কি বললাম? আর একটা জিনিস মনে রাখবে যে মানুষ তার নিজের স্বাস্থ্য আর কি বলতো না, মানুষ তার স্বাস্থ্য আর হচ্ছে বুদ্ধিকে কাজে লাগিয়ে আরো অনেক সম্পদ তৈরি করেছে, এটা মনে রাখবে, স্বাস্থ্য আর বুদ্ধিকে কাজে লাগিয়ে। ঠিক আছে, এটা তোমাদেরকে মনে রাখতে হবে, বোঝাতে পারলাম? তারপরে ধরো তোমাদেরকে যদি বলা হয় যে কয়লা পুড়িয়ে কি তৈরি হয়, তাহলে কি বলবে? কয়লা পুড়িয়ে তৈরি হয় কি? বিদ্যুৎ, মনে রাখতে হবে যে কয়লা পুড়িয়ে তৈরি হচ্ছে বিদ্যুৎ। তারপরে যদি বলা হয় তোমাদের একটা মানবীয় সম্পদের নাম বা মানুষের তৈরি সম্পদের নাম, একই জিনিস, ঠিক আছে? তাহলে বলবে ঘাবড়ানোর কিছু নেই, তাহলে বলবে কি? বুদ্ধি। বুঝতে পেরেছ কি বললাম? তারপরে যদি বলা হয় যে আগে মানুষ কিসের উনুন ব্যবহার করতো, তাহলে কাঠের উনুন। ঠিক আছে, আবার যদি বলা হয় যে কিসের আবিষ্কারের ফলে মানুষ মাংস পুড়িয়ে খেতে শিখলো, কিসের আবিষ্কারের ফলে বলতো? আগুনের আবিষ্কারের ফলে, তাই না? যখন তারা আগুন জ্বালাতে শিখলো তারপর থেকে তারা আর কাঁচা মাংস খেত না, তারপর তারা মাংসটাকে পুড়িয়ে খেতে শুরু করলো। বুঝতে পেরেছো? তাহলে এটার অ্যান্সার কি হবে? আগুন আবিষ্কারের ফলে মানুষ কি করলো না, মাংস পুড়িয়ে খেতে শুরু করলো। বুঝতে পারলে? তারপরে এরকম ধরনের কোশ্চেন তোমাদের হতে পারে। তারপরে ধরো তোমাদেরকে বলা হলো যে আমরা কোন সম্পদের সাহায্যে আমরা পরিশ্রম করতে পারি, যদি আমাদেরকে বলা হয় এরকম কোশ্চেন,
যে কোন সম্পদের সাহায্যে আমরা কি করি, পরিশ্রম করতে পারি। কোন সম্পদ, তাহলে কি বলবে, স্বাস্থ্য। তাহলে স্বাস্থ্য নামক আমাদের যে সম্পদটা আছে, তাই তো, এটা মানুষের দুটো সম্পদ, স্বাস্থ্য আর বুদ্ধি, অনেকবার করে বলছি, মনে রাখবে। তো স্বাস্থ্য নামক যে সম্পদটা মানুষের, তো সেইটার সাহায্যে মানুষ কি করে, পরিশ্রম করতে পারে, তাই না। আবার যদি তোমাদেরকে বলা হয় যে ইট, ইট তৈরি হয় কোন কোন উপাদানে, তাহলে কি বলবে, না কয়লার মাটি দিয়ে তৈরি হয় ইট। বুঝতে পেরেছো, মনে রাখবে এটা, যে কয়লা আর মাটি দিয়ে তৈরি হয় ইট, ঠিক আছে। আবার যদি তোমাদেরকে বলা হয় যে ধরো তোমাদেরকে বলা হলো যে মানুষ প্রথম দিকে কিসের গায়ে আঁকতো, তাহলে সেই মানুষ যখন পাত্র তৈরি করতে শিখলো, তারপর সে পাত্রের গায়ে মানুষ আঁকতো, এটা মনে রাখবে, প্রথম দিকে মানুষ আঁকতো পাত্রের গায়ে। বুঝতে পারলে, বুঝতে পারলাম। তারপরে ধরো তোমাদেরকে যদি এরকম বলা হয় যে বাবা মায়ের কাছ থেকে আমরা কোন সম্পদ লাভ করতে পারি, আমি একটু আগেই বললাম, বাবা মায়ের কাছ থেকে আমরা যে সম্পদটা পাচ্ছি সেটা হচ্ছে কি, পারিবারিক সম্পদ, ঠিক আছে। দেখো তাহলে এই যে প্রাকৃতিক সম্পদ, তারপরে পারিবারিক সম্পদ, এগুলো পড়ার আগে সম্পদ কাকে বলে এটা একটু পড়ে নেবে। বুঝতে পেরেছো, তোমাদেরকে আমি পড়িয়েছিলাম, তোমাদের মনে আছে তো, যে সম্পদ কাকে বলে, তখন আমি তোমাদেরকে কি বলেছিলাম বলো তো, আমি বলেছিলাম যে ছোঁয়া যায় এমন এবং ছোঁয়া যায় না এমন যে যে জিনিস বা বিষয় আমাদের মানুষের কাজে লাগে, সেগুলো হচ্ছে সম্পদ, তাই তো। এবং উদাহরণ হিসেবে আমরা কি জেনেছিলাম বলতো, যে জল, তারপরে বায়ু, তারপরে হচ্ছে মানুষের জ্ঞান বুদ্ধি, এগুলো সবই হচ্ছে সম্পদের উদাহরণ, তাই তো। তো এগুলো একটু পড়ে নেবে, বুঝতে পেরেছো। তারপরে উৎসব কি, এটা একটু জেনে নেবে, যে উৎসব কি বা কাকে বলে। তখন আমি কি বলেছিলাম বলতো, আমি তোমাদের পড়িয়েছি, তাই তো, যে অনেক মানুষকে নিয়ে পালন করার মতো যে অনুষ্ঠান, সেটাকে আমরা কি বলি, উৎসব বলি, তাই তো। তারপরে কয়েকটা উৎসবের উদাহরণ, যেমন হিন্দুদের ক্ষেত্রে যেমন হচ্ছে তোমার দুর্গা পূজা, তারপরে হচ্ছে তোমার লক্ষ্মী পূজা, তাই তো, তারপরে জামাই ষষ্ঠী, তাই না। তো এগুলো সবই হচ্ছে তোমার উৎসবের উদাহরণ। যেমন আমার মুসলিমদের হচ্ছে ঈদুল জুহা, ঈদুল ফেতর, তাই তো, এগুলো হচ্ছে তোমার উৎসবের উদাহরণ। তো এগুলো একটু মনে রাখবে, দেবে উৎসব নিয়ে আমি তোমাদের একটা ভিডিও করেছিলাম, এবং সেইখানেতে দেবে আমি উদাহরণগুলো খুব সুন্দরভাবে তোমাদেরকে দিয়েছি, ওটা একটু দেখে নেবে। বুঝতে পেরেছো, তাহলে শর্ট কোশ্চেনগুলো ভালোভাবে করতে পারবে। বুঝতে পারলে, তো এইরকম ভাবে তোমরা এই প্রত্যেকটা চ্যাপ্টার থেকে শর্ট কোশ্চেনগুলো রেডি করে পড়বে। বুঝতে পেরেছো, যে এরকম ভাবে আমি বলে দিলাম, এরকম করে আমি তোমাদের কিছু উদাহরণ দিয়ে দেখিয়ে দিলাম, তোমরা বুঝতে পারলে যে এরকম করে শর্ট কোশ্চেনগুলো তোমাদেরকে করতে বলা হচ্ছে। তো এরকম ভাবে করো, ঠিক আছে। আর আমি যে কোশ্চেনগুলো তোমাদেরকে বললাম, এগুলো খাতাতে লিখে নেবে সুন্দর করে এবং পড়বে। বুঝতে পারলে, আর আরো দেবে, এখান থেকে কোশ্চেন হবে, তোমাদের কাছে বই আছে, তোমরা জানো নিশ্চয়ই, তোমাদের সবার কাছে আছে, তো সেই বইটা দেখে পড়বে। বুঝতে পেরেছো, আর আমি যেগুলো দিলাম এগুলো ভালো করে পড়ো, ঠিক আছে। আর যদি বুঝতে কোথাও কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে বলবে, ঠিক আছে। তো আজ এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।